মথুর, বলুন মা। ওসব কথা থাক। গাজীতলা নিয়ে আমার মনে কতগুলো ভাবনার উদয় হয়েছে। আমাকে বলুন। তুমি তো জানো যে দক্ষিণেশ্বরের মন্দির এলাকাটি আসলে মুসলমানদের কবরস্থান। ওখানে গাজী বাবার একটি পীর এখনো আছে। আর ওই কালিকা মন্দিরের পূব দিকে যে পুকুরটি, তাকে লোকে এখনো গাজী পুকুর বলে। সেখানে কি কোনো সমস্যা তৈরি হয়েছে? না না, কোনো সমস্যা হয়নি। তবে ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আমি কতগুলো আগাম ব্যবস্থা নিতে চাই। আমাকে বলুন। আমি চাই না যে দক্ষিণেশ্বরে হিন্দু মন্দির প্রতিষ্ঠার আবেগে মুসলমানদের ধর্মাচরণে বা ধর্মবোধে কোনো রকম বাধা সৃষ্টি হয়। তোমাকে এসব কথা বলছি তার কারণ তুমি একমাত্র লোক যে আমার ভাবনা, চিন্তা, আচার, নিষ্ঠা সব কিছুর নির্ভরশীল একমাত্র বাহক। বড় জামাইয়ের সঙ্গে নানা কার্যকারণে আমার একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আর মেজ জামাই প্যারীমোহন, সে তো সম্পূর্ণ উদাসীন প্রকৃতির। একমাত্র তুমিই আছো যে আমাকে কাজে অকাজে সব সময় সাহায্য করো। আর এ কথা তো সবাই জানে যে আমার সমস্ত কাজের দায় দায়িত্ব তোমার উপরে। তাছাড়া আমার বয়সও হয়েছে। মানুষের শরীর কখন যে কি হয় কিছুই বলা যায় না। এসব আপনি কি বলছেন মা? বিচলিত হয়েও না মথুর। আমি কিছু ভেবে বা বুঝে এই কথাটা বলিনি। বলেছি নৈতিক দায়িত্ব তোমার কাঁধে চাপিয়ে দেবার জন্য। দক্ষিণেশ্বরের মন্দিরের জন্যে ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের ধর্মবোধ কোনো কারণেই যেন আহত না হয়, এই কথাটা সব সময় মনে রেখো। গাজী পীরের দরগায় মুসলমান মানুষদের বাতি জ্বালাবার অধিকার কোনো দিন যেন ব্যাহত না হয়। আর যেহেতু স্থানটি দেবোত্তর এস্টেটের মধ্যে পড়েছে, সেহেতু এই স্থানটি রক্ষণাবেক্ষণে আর্থিক এবং যাবতীয় দায় দায়িত্ব দক্ষিণেশ্বরের মন্দিরকেই বহন করতে হবে। কালিকা মায়ের মান আর গাজী পীরের দরগা ধর্মবোধের নিক্তিতে যেন সমান ওজন পায়। কি রে, কিছু বলবি? বড়দাদা, তুমি তুমি কাল রানীর আসমণি মন্দিরে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। ও কেন যাব না? আমাকেই তো কালিকা মন্দিরের প্রতিষ্ঠা করতে হবে রে। তুমি তুমি শেষ পর্যন্ত মন্দির প্রতিষ্ঠার দায় নিলে? হ্যাঁ নিলাম। তা না হলে মায়ের যে প্রাণ প্রতিষ্ঠা হবে না। ওদিকে যে সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতেরা তোমার নামে নিন্দে পালা গাইছে। সেসব কথা আমি জানি। জানো? তাহলে ওসব আমি গায়ে মাখি না। আমার কেমন জানি গোল ঠেকছে। কেন? তোমার জায়গায় যদি আমাদের বাবা হতেন, তিনি কি এই কাজ করতেন? তোর কি মনে হচ্ছে যে আমি খুব একটা ঘৃণ্য, জঘন্য, নোংরা কাজ করছি? না বড়দাদা, আমি তা বলিনি। আমি বাবার নিরিখে ভাবছি। আমাদের বাবা ছিলেন অশুদ্ধ জাজি। তা যদি বলিস তাহলে তো বলতে হয় আমি এই কলকাতা শহরে পা রাখার সঙ্গে সঙ্গেই বাবার পদাঙ্ক থেকে অনেক দূরে সরে গিয়েছি।
পেটের দায়ে আমাকে এখানে অনেক শূদ্র যজমানদের বাড়িতে পুজোর কাজ করতে হয়েছে। সেই আইরি টোলা থেকে এই ঝামাপুকুর পর্যন্ত একই চল চলছে। এখন তো আর নতুন করে পইতে পাল্টানো সম্ভব নয়। তবে কি জানিস, তুই যে কথা বলতে চাইছিস সে কথা আমিও ভেবে দেখেছি। আমি অনেক শাস্ত্রের ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেছি, কিন্তু শূদ্র জাজি হলে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব খর্বিত হবে এমন কথা কিন্তু কোনো শাস্ত্রে কোথাও বলা নেই। হ্যাঁ, তুই বলতে পারিস যে বাবা তবে এরকম কেন ছিলেন। সেই ছিল বাবার ব্যক্তিগত নিষ্ঠার মার্গ, তার সঙ্গে শাস্ত্রের ব্যাখ্যার কোনো সম্পর্ক নেই। বদ্দাদা, বদ্দাদা, আমি বলি কি? তুই যা বলতে চাইছিস বল, আমি নিশ্চয়ই শুনছি। তবে কি জানিস, মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে আমি যে বিধান দিয়েছি তার হয়তো অনেকেই বিরোধিতা করছে, তবে প্রকাশ্যে আমার সঙ্গে তর্কে কেউ আসছে না। আমার কাছে এরকম বহু প্রমাণ আছে যে আমি ছাড়া আমাদের স্বগোত্রীয় আরো অনেক ব্রাহ্মণ কালকের নিমন্ত্রণে নিমন্ত্রিত হয়েছে এবং তারা আসছেন। আর একটা কথা কি জানিস, আমি নিজে যখন নিজের ইচ্ছায় বিনা কারুর প্ররোচনায় রানী ঠাকুরনকে মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে সহমত জ্ঞাপন করেছি, তখন আমি তার থেকে আর পিছোতে পারবো না। দাদা, এটাই তোমার শেষ কথা? একদম। তুমি কথার উত্তর দিচ্ছ না যে? না, এবারেও পারলাম না। মানে? খুব টিপ করে এসেছিলাম জানো, যদি অন্তত ঠাকুরের আসনের সামনে বসে তুমি তোমার মনের কথাটা বলো, কিন্তু এত চালাক তুমি, সব মনে মনেই বললে। আজকাল আমি রাত্রেও ভালো করে ঘুমোই না জানো, মটকা মেরে পড়ে থাকি। যদি অন্তত ঘুমের ঘোরে স্বপ্ন টপ্ন দেখেও তুমি তোমার পেটের কথাটা ঝেড়ে কাশো, তাও হয় না। আমাকে তোমার এত অবিশ্বাস ছোট? না, ও কথা বলো না, ও কথা শোনাও পাপ। তাহলে তোমাকে জানার ইচ্ছে। তুমি আমার 7 পাকে বাঁধা বউ, এখনো আমি তোমার অজানা? পুরোটা নয়, তবে খানিকটা তো বটেই। শ্রীরাম কৃষ্ণ